আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, বাংলা টিউশন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য একটি গল্প, এতোয়া মুন্ডার কাহিনী। তো এতোয়া মুন্ডার কাহিনী গল্পটির লেখিকা হলেন মহাশ্বেতা দেবী। তো আমরা গল্পের কাহিনী আলোচনার পূর্বে গল্পের লেখিকা মহাশ্বেতা দেবী সম্পর্কে কিছু কথা জেনে নেব। তোমাদের পাঠ্য গল্পটিরই শেষের দিকে লেখিকার যে পরিচয় দেওয়া রয়েছে, সেই লেখিকার পরিচিতি সম্পর্কে সেই অংশটাই আমরা আগে জেনে নেব। দেখো, মহাশ্বেতা দেবীর জন্ম 1926 খ্রিস্টাব্দে। বাবা বিখ্যাত লেখক মনীষ ঘটক। তো মহাশ্বেতা দেবীর বাবার নাম মনীষ ঘটক, তিনিও একজন বিখ্যাত লেখক ছিলেন। যুবন্যাস, ব্যাকেটে এখানে নামটা দেওয়া রয়েছে যুবন্যাস। তো মনীষ ঘটকের ছদ্মনাম যুবন্যাস, যিনি কিনা মহাশ্বেতা দেবীর বাবা ছিলেন। মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। অধ্যাপনার কাজ করতেন, অর্থাৎ তিনি কলেজে পড়াতেন। এছাড়াও সাংবাদিক হিসেবেও কাজ করেছেন, অর্থাৎ খবরের যারা সংগ্রহ করে তাদেরকে সাংবাদিক বলা হয়। তো তিনি সেই রকম কাজও করেছেন। বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। অর্থাৎ তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার যে অরণ্যভূমির মানুষ, যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যাদের কাছে অরণ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো সেই রকম অরণ্যভূমির মানুষদের সঙ্গে জীবন কাটিয়েছেন। তিনি বহুদিন তাদের কাছাকাছি থেকেছেন। জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা। তো মহাশ্বেতা দেবী যার লেখা এই গল্পটা আজকে আমরা পড়ব, তো তার বিখ্যাত কয়েকটি জনপ্রিয় উপন্যাস কি না, ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা। ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গরু ন্যাদোস, এক কড়ির স্বাদ, নেই নগরের সেই রাজা, বাঘা শিকারী ইত্যাদি। তো তিনি কেবলমাত্র উপন্যাসই লেখেননি বা বড়দের জন্যই লেখেননি, তিনি ছোটদের জন্যও বিভিন্ন গল্প লিখেছিলেন। তো তার ছোটদের জন্য লেখা বিভিন্ন গ্রন্থগুলির নাম এখানে দেওয়া রয়েছে। তো এরপরে দেখো, বলা হয়েছে সমাজসেবামূলক কাজের স্বীকৃতিতে পেয়েছেন ম্যাগসেসে পুরস্কার। অর্থাৎ তিনি সমাজের মানুষকে ভালোবাসতেন, তিনি সমাজের সেবা করতে ভালোবাসতেন। তো সেই সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে তিনি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন। সাহিত্য রচনার জন্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন। অর্থাৎ তিনি বিখ্যাত সাহিত্য রচনা করে একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার তিনি লাভ করেছেন। পাঠ্যাংশটি তার লেখা এতোয়া মুন্ডার যুদ্ধজয় বইয়ের প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে। তো আমরা যে এতোয়া মুন্ডার কাহিনী গল্পটা পড়ব, এই গল্পটা আসলে এতোয়া মুন্ডার যুদ্ধজয় বইটির প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে। তো এর সঙ্গে দেখো, লেখিকার পরিচিতির সঙ্গে সঙ্গেই কতগুলি প্রশ্ন রয়েছে। তো আমরা এই অংশটা আজকে করে নেব। লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন? তো এখানেই তোমরা উত্তর পেলে যে লেখালেখি ছাড়া মহাশ্বেতা দেবী অধ্যাপনা, সাংবাদিকতার কাজ করেছেন। এবার এর পরবর্তী প্রশ্ন রয়েছে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম। তো আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম তোমরা লিখতে পারো অরণ্যের অধিকার। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। তো ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বইয়ের এখানে অনেকগুলি নাম দেওয়া রয়েছে, তোমরা যে কোনো একটি লিখতে পারো। গল্পের গরু ন্যাদোস, এক কড়ির স্বাদ, নেই নগরের সেই রাজা, বাঘা শিকারী ইত্যাদি। এগুলির মধ্যে থেকে যে কোনো একটি তোমরা লিখে নিতে পারো। তো এই গেল আমাদের লেখিকার পরিচিতি সম্পর্কে আলোচনা। এইবার আমরা যে মূল পাঠ্য গল্প এতোয়া মুন্ডার কাহিনী, সেই গল্পের আলোচনায় চলে যাব। তো এতোয়া তোমরা গল্পটা পাঠ করলে বুঝতে পারবে, যখন আমরা গল্পটা পাঠ করব, আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে এতোয়া একজন বাচ্চা ছেলের নাম। তার নাম এতোয়া, সে মুন্ডা সম্প্রদায়ের একজন বাচ্চা ছেলে। তো এখানে তার কথাই বলা হচ্ছে, তার কাহিনী এখানে বর্ণনা দেওয়া হচ্ছে গল্পের মাধ্যমে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, গ্রামটার নাম হাতিঘর। যদিও এখন সেখানে হাতি নেই। মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন, ওদের ছিল হাতি। তো এতোয়া যে গ্রামে বাস করে সেই গ্রামটার নাম হাতিঘর। হাতিঘর নাম হলেও কিন্তু এখন সেখানে হাতি আর থাকে না। মতিবাবুর পূর্বপুরুষেরা ওখানকার মস্ত জমিদার ছিলেন, অর্থাৎ সেই হাতিঘর গ্রামের মস্ত জমিদার ছিলেন মতিবাবুর পূর্বপুরুষেরা। সেই
যখন জমিদারি রাজত্ব ছিল, জমিদারি আমল ছিল, তখন তাদের হাতি ছিল। আর হাতিশালাটা ছিল পাথরের। হাতিশালা কথার অর্থ হচ্ছে যেখানে হাতিরা যেখানে রাখা হয়, হাতিদেরকে রাখার জন্য যে নির্দিষ্ট ঘর, সেটাকেই হাতিশালা বলা হয়। তো হাতিশালাটা ছিল পাথরের। ওদের সে পাথরের বাড়ি আজও আছে। অর্থাৎ সেই পূর্ব আমল থেকেই, অনেক কাল আগে থেকেই, পূর্বপুরুষের আমল থেকেই সেই পাথরের বাড়িটা আজও আছে। তাতে 30টা ঘর, একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কি। তো সেই যে পাথরের বাড়ি, সেই পাথরের বাড়িতেই রয়েছে 30টা ঘর, তাতে একতলার ঘরে চাল ডাল গম কত কি রাখা হয়। হাতিশালাটায় দেওয়াল তুলে, ওটা এখন ধান রাখবার গোলাঘর। তো হাতিশালাটায় দেওয়াল তুলে দেওয়া হয়েছে, ওটা এখন ধান রাখবার গোলাঘর হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু হাতি নেই, তো সেই ঘরটা এখন ফেলে না রেখে ধান রাখার কাজে ব্যবহার করা হয়, ধান রাখবার গোলাঘর। অর্থাৎ যে ঘরে ধান মজুত করে রাখা হয় সেটাকেই গোলাঘর বলা হয়। এতোয়ার দাদু বলে একসময় এটা ছিল আদিবাসী গ্রাম, নাম ছিল শালগেরিয়া। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। তো এতোয়ার দাদু তাকে বলেছে যে একসময় এটা ছিল একটা আদিবাসীদের গ্রাম, অর্থাৎ এই গ্রামে শুধু আদিবাসীরাই বাস করত। তখন এই গ্রামটার নাম ছিল শালগেরিয়া। সাবু আর শাল গাছ যেন এতটাই এত সাবু আর শাল গাছ সেই গ্রামের সীমান্তে ছিল যেন গ্রামটাকে পাহারা দিচ্ছে বলে মনে হতো। নামটা বদলে গেল কেন গো? এতোয়া তার দাদুকে জিজ্ঞাসা করেছে যে নামটা বদলে গেল কেন গো? অর্থাৎ একসময় তার নাম শালগেরিয়া ছিল, এখন গ্রামটার নাম হাতিঘর হয়ে গেল কেন, বদলে গেল কেন? তখন এতোয়ার দাদু তাকে উত্তর দিল, বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। এতোয়ার দাদু খুব দুঃখের সঙ্গে জানালো যে বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। তখন এতোয়া তার দাদুকে আবার প্রশ্ন করলো, আদিবাসীরা কিছু বলল না? তুই বড্ড বকিস এতোয়া। তো এতোয়ার এত প্রশ্ন, তার দাদু যে গল্পটা তাকে শোনাচ্ছে, যে কথা বলছে, তার কথার মাঝখানে এতগুলো প্রশ্ন করায় তার দাদু একটু বিরক্ত হয়ে বলল যে তুই বড্ড বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। লেখাপড়া জানতাম না, সরকারের আইন কানুন বুঝতাম না, তাতেই আমরা হেরে গেলাম। তো তার দাদু তখন বলল যে তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। অর্থাৎ তোর বাবাকেও যখন আমি এইসব সম্পর্কে পুরোনো দিনের গল্প বলতাম, সে কিন্তু এত প্রশ্ন করতো না। আমরা লেখাপড়া জানতাম না, সেই কারণেই সরকারের কি আইন কানুন তা অত তারা বুঝতো না। অর্থাৎ এতোয়ার দাদুর যে আদিবাসী যে সম্প্রদায়ের মানুষ, সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সেই অত কিছু আইন কানুন বুঝতো না, আর তার ফলেই তারা হেরে গেল। তো বাবুদের সঙ্গে তারা পেরে উঠলো না, হেরে গেল। শুধু এই কথাটি বলো, নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? তো এতোয়ার দাদুকে আবার প্রশ্ন করলো যে শুধু একটা কথাই আমি জানতে চাই, যে নিজেদের দেশ ছেড়ে তোমরা কবে এখানে চলে এলে? তো এতোয়ার দাদু উত্তর দিল, হাজার হাজার চাঁদ আগে। হাসিস কেনে? তো তার সঙ্গে তার দাদু আরো বলে যে হাজার হাজার চাঁদ আগে আমরা এখানে নিজেদের দেশ ছেড়ে চলে এসেছি। তো তার সঙ্গে এতোয়ার দাদু বলছে, হাসিস কেন? তো এতোয়া তার উত্তরে বলছে, এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে? আমরা তো তো এতোয়ার দাদু তার উত্তরে বলছে, আমরা তো করেছি, মরণকাল অবধি তাই করব। আমাদের আদি পুরুষরা দেশ ছাড়লো। সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো, সে কি ভীষণ যুদ্ধ! সাহেবরা জিতে গেল, সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচলো। এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো। সে কি আজকের কথা রে? তো তার দাদু সাঁওতালদের যুদ্ধের কথা, অর্থাৎ সিধু কানু যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যে ইংরেজরা তাদের সমস্ত তাদেরকে জঙ্গলের উপর থেকে তাদের অধিকার সরিয়ে দিতে চেয়েছিল, সেই সমস্ত নিয়ে তাদেরকে নানান রকমভাবে অত্যাচার করা হতো। সেই অত্যাচারের বিরুদ্ধে সিধু কানু তাদের পূর্বপুরুষেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, সাহেবদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো তাদের সঙ্গে লড়াই করে কিন্তু সিধু কানু, অর্থাৎ তাদের যে আদিপুরুষ, সাঁওতালদের আদিপুরুষ, তারা হেরে যায়। হেরে যাওয়ার ফলে তারা নিজেদের বাসস্থান ত্যাগ করে এদিক সেদিক চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো এদিক সেদিক ছড়িয়ে পড়ার সময়ই তারা এখানে এসেছিল, অর্থাৎ সেই হাতিঘর গ্রামে এসেছিল, যার আগে নাম ছিল শালগেরিয়া। সেখানে বন জঙ্গল কেটে বসবাস শুরু করেছিল। সে অনেকদিন আগেকার কথা, সেই জন্যই এতোয়ার দাদু বলেছে, সে কি আজকের কথা রে? আমরা মুন্ডারা তখনই এলাম? তো এতোয়ার তার দাদুকে আবার প্রশ্ন করে বলছে, আমরা মুন্ডারাও কি তাহলে তখনই এলাম, সাঁওতালরা যখন এসেছিল? তো গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। তো এখানে
আমরা এ তো আর দাদুর নামটা জানতে পারলাম। এই লাইনে দেখো বলা হয়েছে, গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়, কচি ছেলে কিছুই জানে না, ওরে জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না। কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো। তো যেমন সাঁওতালদের দুইজন প্রধান ব্যক্তিত্ব সিধু কানু, তারা সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে তাদের অন্যায়ের বিরুদ্ধে, তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তেমনি মুন্ডাদের প্রতিনিধি হয়ে একজন এসেছিল বিরসা মুন্ডা। কয়েক বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই শুরু করেছিল। তো এখানে এই লাইনটাও গুরুত্বপূর্ণ। মুন্ডাদের হয়ে লড়াই করেছিল বিরসা মুন্ডা এবং সাঁওতালদের হয়ে লড়াই করেছিল কারা? না, সিধু কানু। তো এগুলো তোমরা একটু মনে রাখবে। এরপরে দেখো এখানে বলা হয়েছে সেও এক ভীষণ যুদ্ধ, অর্থাৎ বিরসা মুন্ডা যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধ এক ভীষণ যুদ্ধ। বনাবন তীর চলে, ওরা দনাদন গুলি চালায়, সাঁওতালরা করলো হুল, আমরা করলাম উলগুলান। অর্থাৎ সাঁওতালরা যে বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে সেই বিদ্রোহের নাম হুল, আর মুন্ডারা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহের নাম উলগুলান। আমরা হারলাম তো আমরাও, বাতাসের মুখে পাতার মতো আমরা উড়িষ্যা, বিহার, বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম কত জায়গায় যে গেলাম, বন কেটে বসত বসালাম, এখন মুন্ডা সাঁওতাল সব দেশে। তো সাঁওতালদের মতো তারাও কিন্তু হেরে গেল। তো যেহেতু ইংরেজদের কাছে বন্দুক রয়েছে, গুলি রয়েছে, আর তাদের কাছে যুদ্ধ করবার জন্য কেবল মুন্ডাদের কাছে রয়েছে কেবল তীর, তো তারা সেই বন্দুকের গুলির সঙ্গে তারা পেরে উঠল না, তারা হেরে গেল তাদের কাছে যুদ্ধে। তো হেরে যখন গেল তাদেরকেও কিন্তু সেখান থেকে পালিয়ে আসতে হলো, অর্থাৎ তারা পালিয়ে আসতে বাধ্য হলো। যখন পালিয়ে আসতে বাধ্য হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো, তো তখন এখানে বলা হচ্ছে কি বাতাসের মুখে, অর্থাৎ জোরে হাওয়া দিলে যেমন গাছের শুকনো পাতাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি বাতাসের মুখে পাতার মতন, অর্থাৎ সেই বিদ্রোহের মুখে পড়ে, সেই যে একটা অশান্তির মুখে পড়ে তারা যে হেরে গেল, সেই রকম একটা কঠিন পরিস্থিতির মুখে পড়ে তারা চারিদিকে ভারতবর্ষের নানান জায়গায় ছড়িয়ে পড়লো, বাংলা, উড়িষ্যা, বিহার নানান জায়গায় ছড়িয়ে পড়লো। তো তারা এখানে এসে বন কেটে নিজেদের বসত বসালো এবং এখন মুন্ডা সাঁওতাল সব দেশে ছড়িয়ে পড়েছে। এখন মুন্ডা সাঁওতাল সব দেশেই দেখা যায়। এ তো আর দাদু আরো বলছে যে তারা যখন এই অঞ্চলে বসবাস করতে এসেছিল তখন জঙ্গলে যত ছিল সেই জঙ্গলে জানোয়ারও তত ছিল। তো এখন সেখানে যে লোধা আদিবাসীদের দেখা যায় তারা হলো বনজীবী মানুষ, তারা বনের সন্তান, তারা বনকে মায়ের মতো পূজা করে। তো তারা বাঘুর দেবতার পুজো দেয় যাতে তাদের পোষ্য গৃহপালিত যে গরু, সেই গরুকে বাঘে না খেয়ে ফেলে। তারা বড়াম মায়ের পুজো দেয়, তো তিনি রক্ষা করেন। বড়াম মাকে তারা দেবী হিসেবে মনে করে, দেবী হিসেবে পুজো করে, তো তিনি সকলকে রক্ষা করেন। আমরা একসঙ্গে বন কেটেছি, বসত করেছি, তো বন জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে তারা বাসযোগ্য অঞ্চল গড়ে তুলেছে, সেখানে তারা বসবাস করে। তবে জঙ্গল তো মা, জঙ্গল নষ্ট করি নাই, তবে যেটুকু দরকার বসবাস করার জন্য তারা শুধু সেইটুকু জঙ্গল কেটেই বসবাস করেছে, অযথা জঙ্গল কেটে তারা নষ্ট করেনি। লোধারা তো আজও শিকার করে, অর্থাৎ লোধারা বনজীবী মানুষ, তারা আজও বন জঙ্গল থেকে পশু পাখি শিকার করে। বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করেছিস, তো এতোয়া এবার তার দাদুকে আবার প্রশ্ন করে বলছে যে বাবুরা যে বলে যে আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করে ফেলেছে, তখন এতোয়ার দাদু বলে না রে না, জঙ্গল আর কতটুকু আছে বল, তবু তো জঙ্গল থেকেই কন্দ, মূল, ফল, পাতা, জ্বালানি, খরগোশ, সজারু, পাখি, গ্রাম দেবতা যাকে বলি গড়াম, সে তো বুড়ো শাল গাছটা, যে বাঁচায় তাকে কি কেউ মারে? তো এতোয়ার দাদু বলছে না, বাবুরা যে কথা বলে সে কথা সত্যি নয়, জঙ্গল বেশি নেই, জঙ্গল যেটুকু আছে সেখান থেকেই আদিবাসীরা জঙ্গল থেকে গাছের কন্দ, মূল, ফল, পাতা, জ্বালানি এইসব কিছু সংগ্রহ করে এবং জীবিকা উপার্জন করে। তারা যাকে গ্রামের দেবতা হিসেবে মানে, গ্রাম দেবতা গড়াম, তো তাদের গ্রাম দেবতার নাম হলো গড়াম। তো সেই গ্রাম দেবতা গড়ামও একটা বুড়ো শাল গাছ। তো যে গাছকে তারা দেবতা হিসেবে মানে সেই গাছকে কখনোই তারা কেটে ফেলতে পারে না। তো এখানে বাবু যে তাদের নামে অভিযোগ করে সেটা মিথ্যে। তো তার দাদু বলছে যে বাঁচায় তাকে কি কেউ মারে? অর্থাৎ যে যেই জঙ্গলকে তারা মা হিসেবে মানে, যে জঙ্গলের জন্য তারা বেঁচে আছে, সেই জঙ্গলকে তারা মেরে ফেলতে
ফেলতে চায় না, সেই জঙ্গল কেটে ফেলতে চায় না। তো সেই কথাই এতোয়ার দাদু এতোয়াকে বলছে। তখন এতোয়া আবার তার দাদুকে প্রশ্ন করে বলছে, গায়ের নামটি হাতিঘর হলো কেন গো? বন কাটলাম, মাটি যেন হেসে উঠলো। আর কি, বাবুরা ঢুকে পড়লো। তো এতোয়ার দাদু তখন এতোয়াকে জানাচ্ছে যে যখন বন কেটে জঙ্গল পরিষ্কার করে সেখানে বসত তৈরি করা হলো, তখন বাবুরা সেই অঞ্চলের দখল নিতে সেখানে এসে ঢুকে পড়লো। এই হয়ে আসছে চিরকাল, লেখাপড়া জানি না, সবকিছু নিয়ে নিল ওরা, নতুন নাম দিল হাতিঘর। যা, অনেক বকলাম রে এতোয়া। এখন এত কথা জানতে চাইছিলি যে? তো এতোয়ার দাদু বলছে যে তারা লেখাপড়া জানতো না, সেই কারণেই সবকিছু হাতিয়ে নিয়েছিল বাবুরা। তো গ্রামের নাম, যে গ্রামের নাম ছিল শালগেরিয়া, সেই গ্রামের বাবুরা এসে নতুন নাম দিল হাতিঘর। তো এতোয়ার দাদু শেষ পর্যন্ত বলছে, যা, অনেক বকলাম রে এতোয়া। তা এত কথা জানতে চাইলি যে? তো এতোয়া এত কথা জানতে চাইলো কেন, সেই কারণটা এতোয়ার দাদু জানে না। সেই কারণেই সে এতোয়াকে জিজ্ঞাসা করছে যে তুই এত কথা কেন জানতে চাইছিস। তো এতোয়া কি বলবে ঠাকুরদাকে? বাবুর বাড়ি কাজে যায়, প্রাইমারি স্কুলের চালা ঘরের কোল দিয়ে পথ, সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা, ক্লাস বসতে না বসতে গল্প শুরু করে। গল্পের শুরু কোথায় কে জানে, এতোয়া শুধু শোনে। তখন তারা তীর ছোড়ে সনসন, তীরে তীরে আকাশ আঁধার, সে যে কি ভীষণ যুদ্ধ, কি আর বলি। তো এতোয়া ঠাকুরদাকে কি উত্তর দেবে, কেন সে এত কথা জানতে চাইলো, সেসব প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এতোয়ার সম্পর্কে একটুখানি বর্ণনা দেওয়া হচ্ছে যে সে বাবুর বাড়ি কাজে যায়। তো যেখান দিয়ে সে কাজে যায় সেই প্রাইমারি স্কুলের চালা ঘরের কোল দিয়ে পথ। তো যেখানে গ্রামের প্রাইমারি স্কুলটা রয়েছে, সেই প্রাইমারি স্কুলের চালা ঘরের কোল দিয়ে যে পথ, সেই পথ ধরেই সে কাজে যায়। সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা, তো সেখান দিয়ে যেতে যেতে সে শুনতে পায় যে সাঁওতাল মাস্টার কি গল্প বলে। ক্লাস বসতে না বসতেই সাঁওতাল মাস্টার নানান ধরনের গল্প শুরু করে, অর্থাৎ গল্পের ছলে তাদের গল্প বলে নানান রকমের কথা তাদের শেখায়। গল্পের শুরু কোথায় কে জানে, এতোয়া জানে না যে এই গল্প কোনখান থেকে শুরু হয়েছে বা শেষ কোথায়, সেটাও সে জানে না। এতোয়া শুধু মন দিয়ে শোনে। তখন তারা তীর ছুঁড়ে সনসন, তীরে তীরে আকাশ আঁধার, অর্থাৎ তীর ছুঁড়ে কোনো এক যুদ্ধ হয়েছিল, সেই গল্পের কথাই সাঁওতাল মাস্টার তাদের সেই স্কুলের ছাত্রছাত্রীদের শোনায়। তীরে তীরে আকাশ আঁধার হয়ে গিয়েছিল, সে এক ভীষণ যুদ্ধ। সে যুদ্ধ আর কি বলি, কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার, এতোয়া তা জানে না। তো এতোয়া শুধু এইটুকুই শোনে, কিন্তু এতোয়া জানে না যে মাস্টার মশাই কোন যুদ্ধের কথা সেখানে বলে। মহাভারতের যুদ্ধ, রামায়ণের যুদ্ধ। রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে। তো এতোয়া মহাভারতের যুদ্ধ, রামায়ণের যুদ্ধ, এসব যুদ্ধের কথা সে জানে। সে রোহিণী গ্রামে গিয়ে, তাদের পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে রোহিণী গ্রাম, সেখানে গিয়ে সে যাত্রাও দেখেছে। গ্রামের দিকে যারা থাকো তারা হয়তো অনেকেই যাত্রার দেখে থাকবে। তো এখন যাত্রা খুবই কম হয়, তাও তবুও যারা দেখেছো, সেই যাত্রা হলো নাটকের মতন এক ধরনের, কোন একটা ঘটনাকে সেখানে উপস্থাপিত করা হয়। পুরোনো দিনের মানুষেরা বিনোদনের জন্য, মনোরঞ্জনের জন্য যাত্রা দেখতো। তো আর রামায়ণ মহাভারতের কথাও যাত্রা দেখে সে জেনে ফেলেছে। তো এই যাত্রা দেখতে গিয়েই এতোয়া কিন্তু রামায়ণ মহাভারতের কথা জেনে ফেলেছে। মাস্টারের গলা শুনতে শুনতে ও দৌড়ে চলে। তো যতদূর মাস্টারের গলা শোনা যায় সেই পথ দিয়ে যেতে যেতে তো এতোয়া সেই মাস্টারের গলা শুনতে শুনতে দৌড়ে চলে যায়। মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা। তো মতিবাবু সেখানকার জমিদার, তো সেই জন্য মতিবাবুকে তারা গ্রামের ঠাকুর দেবতা বলে মনে করে। ছোট্ট এতোয়া তার বাগাল, অর্থাৎ ছোট্ট ছেলেটি যে এতোয়া, সে সেই মতিবাবুর রাখাল। বাগাল কথার অর্থ হলো রাখাল, যে গরু ছাগল চড়ায়। ওর কাজ গরু ছাগল চড়ানো। এখানে বলাই আছে যে ওর কাজ গরু ছাগল চড়ানো। হাতিঘর কলকাতা থেকে কত কাছে, তবু কত দূরে। তো এখানে বলা হচ্ছে এতোয়াদের যে গ্রাম হাতিঘর গ্রাম, কলকাতা থেকে দূরত্ব অনুযায়ী কত কাছে, দূরত্ব খুব বেশি নয় কলকাতা থেকে, তবু যেন কত দূরে। অর্থাৎ এখানে এই কথাটার মানে বলতে চাওয়া হয়েছে যে সভ্যতার দিক থেকে, বিভিন্ন উন্নতি ভিত্তিক কাজের দিক থেকে কলকাতা কত এগিয়ে, কিন্তু কলকাতার কাছাকাছি হওয়া সত্ত্বেও এতোয়াদের এই আদিবাসী গ্রামটা যেন বহু যুগ পিছিয়ে রয়েছে। সেখানে কোনো উন্নতি ঘটেনি, সেখানকার সাঁওতাল মানুষদের মধ্যে সভ্যতার উন্নতির আলো এখনো পৌঁছয়নি। তো এরপরে সেখানে বলা হচ্ছে কিভাবে এতোয়াদের গ্রামে যেতে হবে, সেই বর্ণনাটা এখানে দেওয়া রয়েছে। দেখো, হাওড়া থেকে চলো খড়গপুর, তারপর বসো বাসে। তো প্রথমে হাওড়া থেকে খড়গপুর যেতে হবে, তারপর বাসে বসে পড়তে হবে।
হবে, নেমে পড়তে হবে গুপ্তমণি মন্দিরের সামনে, অর্থাৎ বাসে চেপে যেতে যেতে যেখানে গুপ্তমণি মন্দির সেই রকম জায়গায় নেমে পড়তে হবে। তো সেই মন্দিরের দেবী হলেন বড়াম্মা। তো গুপ্তমণির মন্দিরের দেবী কে ছিলেন? গুপ্তমণি মন্দিরের দেবী হলেন বড়াম্মা। এটা তোমাদের একটা মনে রাখার মতন বিষয়, যিনি সকলকে রক্ষা করেন। তো বড়াম্মা দেবী যিনি সকলকে রক্ষা করেন, তো গুপ্তমণির মন্দিরটা তার উদ্দেশ্যেই গুপ্তমণির মন্দিরটা ছিল। সেখানে লোধা পুরোহিত পুজো করে। বম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয়। তো বম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই সেখানে দাঁড়িয়ে গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয়। গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস পাবে কিনা কে জানে। তো গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস হয়তো পাওয়া নাও যেতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই জন্যই এখানে বলা হয়েছে যে গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস পাবে কিনা কে জানে। দক্ষিণ পশ্চিমে হাঁটো না 7-8 মাইল। তো কোন দিকে হেঁটে যেতে হবে? দক্ষিণ পশ্চিমে 7-8 মাইল হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটা নদী, যার জল কাঁচের মতো। তো হাঁটতে হাঁটতে তার একটা নদী পেরোতে হবে যার জলটা কাঁচের মতন, স্বচ্ছ জল। পেরোলে ছোট ছোট আদিবাসী গ্রাম। তো নদী পেরোনোর পর হাঁটতে হাঁটতে ছোট ছোট আদিবাসী গ্রামও পেরিয়ে যেতে হবে। তারপর মস্ত রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো। তো তারপরে আসবে মস্ত বড় একটা গ্রাম, মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে আরো দক্ষিণে চলে যেতে হবে। ডুলং নদী, যার আদিবাসী নাম দরঙ্গারা। তো দক্ষিণে রোহিণী পেরিয়ে দক্ষিণে যাওয়ার সময় কি দেখা যাবে? ডুলং নদী দেখা যাবে, যার আদিবাসী নাম হলো দরঙ্গারা। সে চলেছে নেচে নেচে, তো সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে। তো যত সেই দিকে এগিয়ে যাওয়া যাবে দেখা যাবে যে ডুলং নদী, যার আদিবাসী নাম কিনা দরঙ্গারা, সে নেচে নেচে যেন তোমার পাশে পাশেই এগিয়ে যাচ্ছে। যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ, পৌঁছে গেলে এতোয়াদের গ্রামে। তো যখনই তুমি দেখতে পাবে আকাশ ছোঁয়া একটি শাল গাছ আর একটি অর্জুন গাছ, তো তখনই তুমি বুঝবে যে তুমি এতোয়াদের গ্রামে পৌঁছে গেছো। গাছের গোড়ায় দেখবে পোড়া মাটির মস্ত হাতি, মস্ত ঘোড়া। তো অনেক জায়গাতেই দেখবে কোনো যেই গাছটাকে কিনা পবিত্র একটা দেবতার মতন মানা হয়, যে গাছের গোড়ায় ভগবানের বাসস্থান বলে মানা হয়, তো সেখানে অনেকেই হাতি ঘোড়া দিয়ে পুজো দেন। তো এতোয়াদের গ্রামে যে অর্জুন গাছ, শাল গাছটা রয়েছে, তার গোড়াতেও দেখা যাবে যে পোড়ামাটির মস্ত হাতি, মস্ত ঘোড়া দিয়ে গ্রামবাসীরা পুজো দিয়ে গেছে। ছোট ছোট অমন অনেক অনেক ঘোড়া। তো সেখানে অমন ছোট ছোট অনেক হাতি ঘোড়া দেখা যাবে। আদিবাসী, অআদিবাসী সবাই গ্রাম দেবতা বা গড়ামকে পুজো দিয়ে গেছে। তো যারা সেই গ্রামে যারা আদিবাসী আছে তারাও গ্রাম দেবতা গড়ামকে পুজো দিয়ে গেছে, আর যারা অআদিবাসী তারাও গ্রাম দেবতা গড়ামকে পুজো দিয়ে গেছে। তো গ্রামের দেবতা গড়াম, এটা মনে রাখবে। এরপরে কি বলা হয়েছে দেখো, ডুলং নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণরেখায়। তো ডুলং নদী কোন নদীতে গিয়ে মিশেছে? ডুলং নদী খানিক বাদেই সুবর্ণরেখায় গিয়ে মিশেছে। সে যেন গেরুয়া জলের সমুদ্র। তো এখানে গেরুয়া জলের সমুদ্র কাকে বলা হচ্ছে? ডুলং নদীকে বলা হচ্ছে। সে যেন গেরুয়া জলের সমুদ্র। ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো। তোমাদের যদি কারো ইচ্ছে হয় তোমাদের গ্রামে যাওয়ার সময় ওই ডুলং নদী দেখে যদি কারো স্নান করতে ইচ্ছে হয়, তো তোমরা ইচ্ছে হলেই স্নান করে নিতে পারো। তারপরে কি বলছে? জল তো কোমর অবধি, ডুবে যাবে না। তো সেখানে জল খুব একটা বেশি নেই, ডুলং নদীতে জল কোমর পর্যন্ত, কেউ ডুবে যাবে না। সত্যি কি জোরালো? তাহলে তখন এতোয়াদের গ্রামে যে ডুলং নদী রয়েছে, এতোয়াদের গ্রামে ডুলং নদীর জলের স্রোত অত জোরালো নয়, যেটা অত বিপজ্জনক নয় বা ভয়াবহ নয়। তোমার ইচ্ছা হলেই তুমি কোমর অবধি সেই জলে নেমে স্নান করে নিতে পারো। এতোয়া ওর প্রিয় মোষটির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। তো এতোয়া ও যে গরু মোষ চড়ায়, তো সেখানে সেই গরু মোষদের মধ্যে ওর যে প্রিয় মোষটি রয়েছে, সেই প্রিয় মোষটির পিঠে চেপে অনেক সময় সে ডুলং নদী অর্থাৎ গেরুয়া সমুদ্র পেরিয়ে সে চলে যায়। এতোয়া কি করে? ও গরু ছাগল মোষ চড়ায়। এতোয়া সেখানে গিয়ে কি করে না, গরু ছাগল মোষ চড়ায়। নামটি এতোয়া কেন গো? রবিবারে জন্মালো যে, তো তার নামটা এতোয়া কেন দেওয়া হয়েছে? এখানে বলা হয়েছে যে সে রবিবারে জন্মেছিল, সেই কারণে তার নাম এতোয়া দেওয়া হয়েছিল। সোমে জন্মালে নাম হতো সোমরা, সোমাই, এমনি কোনো নাম। তো সোমবারে জন্মালে তার নাম কি দেওয়া হতো? সোমবারে জন্মালে হয়তো তার সোমরা বা সোমাই এমনি কোনো নাম হতো। আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে, যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলার নাম রাখে। তো যদি কারোর ইচ্ছে হয় সে বারের সঙ্গে, যে বারে যে জন্মেছে সেই জন্মের বার অনুযায়ী নাম রাখে। কখনো বা কারোর যদি ইচ্ছে হয় তোমার আমার মতন কারো কারো বাংলা নামও রাখে।
তো এরপরে বলা হয়েছে দেখো, এতোয়া নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা। তো এতোয়ার নামটি কে দিয়েছিল? না, এতোয়ার ঠাকুরদা মঙ্গল মুন্ডা। এ রাজ্যে সাঁওতাল, মুন্ডা, লোধা সবাই বাংলাও বলে, নিজের ভাষাও বলে। তো এ রাজ্যে যত সাঁওতাল, মুন্ডা, লোধা যে সমস্ত উপজাতির মানুষেরা রয়েছে তারা কিন্তু নিজের ভাষার সাথে সাথে বাংলা ভাষাও বলে, এটা তোমরা লক্ষ্য করে থাকবে। তো সেই কথাটাই এখানে বলা আছে। এরপরে দেখো, এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে। বয়স তো মোটে 10, মাথায় লালচে চুল, খুব ঝাঁকড়া, সবসময় পরনে একটা খাকি হাফ প্যান্ট, চোখ দুটো জলজলে আর ধারালো, সব দিকে ওর নজর থাকে। ঠাকুরদা বড্ড বুড়ো, ও বড্ড ছোট, ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা, সব ওর চোখে পড়ে, সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানটার মধ্যে, এতোয়ার বর্ণনা। তো এতোয়াকে দেখলে মনে হবে যে এতই ছটপটে, তাকে দেখে মনে হয় যে তুরন্ত একটা বাচ্চা ঘোড়া এখনই লাফিয়ে উঠে হয়তো দৌড় লাগাবে। তার বয়স কত? তার বয়স মোটে 10। তার চুলগুলো লালচে চুল, ঝাঁকড়া, যে সবসময় একটা খাকি হাফ প্যান্ট পরে থাকে, তার চোখ দুটো জলজলে আর ধারালো। তো এটাই হলো এতোয়ার বর্ণনা। এখান থেকে এরপরে দেখো কি রয়েছে, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, হাটের দোকানির দোকান ঝাঁটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে, বস্তাটি ওর সঙ্গে থাকে। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে, মজা পুকুরের পাড় থেকে তোলে শাক, সব চলে যায় ওর বস্তায়। তো এতোয়া গ্রামে যে প্রতি সপ্তাহে হাট বসে, সেখান থেকে দোকানির দোকান ঝাঁটপাট দিয়ে দেয়, তার বদলে দোকানির কাছ থেকে একটা বস্তা চেয়ে নিয়েছে। তো সেই বস্তা নিয়ে সে কি করে, বস্তাটা সবসময় ওর কাছে রেখে দেয়, আর যখন সে গরু চড়াতে যায় তখন সেখান থেকে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, এ সমস্ত কিছু, শাক, এই সমস্ত কিছু সব বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসে। তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চড়ে ওঠে। তারপর গরু নিয়ে ডুলং নদী পেরিয়ে ও চড়ে ওঠে। চর কথার অর্থ হচ্ছে নদীর পাড়ে যে ডাঙা, সেই ডাঙায় ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয়। তো সে গরু মোষদের খাওয়ার জন্য চড়াতে নিয়ে গেছে, খাবার খাওয়ানোর জন্য। তো গরু মোষ সবুজ ঘাস খেতে ভালোবাসে, তাই জন্য সে সবুজ ঘাস বন দেখে সে গরু মোষকে ছেড়ে দেয়। এবার ও দৌড় মারে চরের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু। তো সুবর্ণরেখা নদী যেখানে সরু হয়ে আছে, এবার ও সেখানে দৌড় লাগায়, সেখানে পৌঁছে যায়। বাঁশে বোনা জালটা পাতে, তার কাছে একটা বাঁশে বোনা জাল আছে, সে সেখানে গিয়ে সুবর্ণরেখার যেখানে সরু হয়ে আছে, মানে নদীটা যেখানে খুবই সরু, সেখানে একটা জাল পেতে দেয়। এখন ও রাজা। তো সেই সুবর্ণরেখার চরে পৌঁছে সে নিজেকে রাজা বলে মনে করে, তার এত ভালো লাগে, সে সেখানে যেন আর কেউ তার উপর তাকে নিয়ন্ত্রণ করবে না, কারোর দ্বারা সে যেন প্রভাবিত হচ্ছে না, সে যেন সেখানে নিজের ইচ্ছা মতো থাকতে পারবে। তো সেই জায়গাটা পৌঁছে তার মনে হয় যেন আমি রাজা হয়ে গেছি। এই নদী আকাশ চরের রাজা, এই নদী আকাশ আর চরের রাজা, সে যেন প্রকৃতির এই সমস্ত জিনিসগুলোর রাজা বলে নিজেকে মনে করে। নিজেকেই বলে, মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবোই, মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেবো, না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো। তো সে নিজের মনেই তখন বলতে থাকে যে মাছ পেলে মাছ খাবো, শাক খাবো, মুদি দাদাকে সে মেটে আলুটা গিয়ে দিয়ে দেবে। মেটে আলুটা গিয়ে যদি মুদি দাদাকে দিলে, মুদি দাদা নুন তেল মশলা তাকে দেয়, তাহলে সে মেটে আলুটা দেবে। আর না হলে কি করবে, না হলে সে মেটে আলুটা বাড়ি নিয়ে গিয়ে সে নিজে আর তার দাদু মিলে খাবে। কি কি খাবো ভাবতে গেলেই খিদে ভুলে যায় গো। ও এখন লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। তো সে তার দাদুর কাছে যে গল্পটা শুনেছিল, ভীষণ যুদ্ধের গল্প, সেই গল্পটাই যেন নদীর জল, কাশবন, বুনো ফুল, যাদের কাছে সে নিজেকে রাজা বলে মনে করে, তাদেরকে ডেকে ডেকে সেই গল্পটা শোনাতে চায়। সে বলে সে কি ভীষণ যুদ্ধ, তীর চলছে সনসন, কামান চলছে দনাদন, ঘোড়া ছুটছে খটাখট, কি যুদ্ধ কি যুদ্ধ। তো সে সেই প্রকৃতির কোলে, প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে যেন সে নিজের কথা বলতে চায়, নিজের গল্প শোনাতে চায়। এতোয়া জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে, 1857-58 যুদ্ধের কথা, না অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল। মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে। তো এতোয়া জানে না মাস্টারমশাই কোন যুদ্ধের কথা সেই তাদের পড়ানোর সময় গল্প করতে করতে বলে, 1857-58 সালের যুদ্ধের কথা নাকি অন্য কোনো যুদ্ধের কথা যেখানে তীরের সঙ্গে বন্দুকের গুলির লড়াই হয়েছিল। তো সেটা সে জানে না, ও জানেও না, পরোয়া
পরোয়াও করে না, অর্থাৎ ও জানতে চেষ্টাও করে না। যুদ্ধ তো হয়েছিল, আবার কি চাই? তার কাছে এটাই অনেক বড় ব্যাপার যে কোনো না কোনো সময় যুদ্ধ হয়েছিল আর সে সেই ঘটনাটা জানে। তো যুদ্ধ তো হয়েছিল, এটাই অনেক বড় কথা তার কাছে। আকাশ, ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ, বাতাসে দুলন্ত হাসন্ত বুনো ফুল, গরুর পাল, কেউ জানে না। ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে। শুধু এতোয়াই জানে না এমন নয়, এতোয়া যাদের রাজা, অর্থাৎ ঘাস বনে গুনগুন করে যেসব পতঙ্গরা উড়ে চলে, তারা যেসব ফুল বাতাসের লেগে দোলা দেয় গাছের মধ্যে, গরুর পাল যাদেরকে সে চড়াতে নিয়ে যায়, তারা কেউই এই ভীষণ যুদ্ধের কথা জানে না। গরুর বাগাল আদিবাসী ছেলেকে ঘাস, ফুল, নদী কেউ পাত্তা দেয় না গো। তো সে আবার ভাবে যে সে গরুর রাখাল, গরুকে চড়ায়, সেই জন্য হয়তো ঘাস, ফুল, নদী কেউ তাকে পাত্তা দেয় না। ডুলং আর সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়। তো ডুলং আর সুবর্ণরেখা নদীও যেন হেসে চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে, তাকে পাত্তা দিচ্ছে না। অথচ এসব নদীর তীরেও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে। সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়, লোকে বলে। তো এই নদীর তীরেই হয়তো একসময় প্রাচীনকালে বা অতীতে কখনো কোনো যুদ্ধ হয়েছে, কিন্তু এখন সেই সব যুদ্ধের চিহ্ন আর নেই। এখন সেখানকার লোকেরা জানে না যে সেখানে কোনো এক সময় যুদ্ধ হয়েছিল। তো সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়, একথা সেখানকার লোকেরা বলে। এ তো অবশ্য বিশ্বাস করে না। তাহলে তো লোধা বুড়ো ভজন ভুক্তার কথাও বিশ্বাস করতে হয়। ভজন বলে, ছিল রে ছিল, সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘণ্টা আর তীরধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল। যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘণ্টা বাজাবে, ঢং ঢং। তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে। বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে, কে ডাকে আমায়? আমার সেনারা কোথায়? জল থেকে উঠে আসবো, আমার রাজ্য আমার হবে। মাটি ঢেকে দেব জঙ্গলে, আর জঙ্গলের প্রাণী, জঙ্গলের মানুষ দিয়ে। সেজন্য পাতালে আমি আর কতদিন অপেক্ষা করব? বলে আর ঘন্টা বাজায়, বলে আর ঘন্টা বাজায়। ঝড় বাদলের রাতে সব শোনা যায়। তো এতোয়া সেখানকার লোকেরা যে বলে সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়, সেসব কথা এতোয়া বিশ্বাস করে না। তো আরো তার যুক্তি, এসব কথা বিশ্বাস করতে গেলে তো ভজনভুক্তা যেসব গল্প বলে সেসব কথাও তাকে বিশ্বাস করতে হয়। তো ভজনভুক্তা কি গল্প বলে এখানে একটুখানি বলা রয়েছে, দেখো। ভজনভুক্তা বলে যে সুরবীর নামে এক আদিবাসী রাজা ছিল। বাইরে থেকে মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, অর্থাৎ তাকে তার রাজ্য পরিচালনা করার কাজে যখন তাকে বাধা দেওয়া হলো, তাকে যখন তার রাজ্যপাট আর চালাতে দেওয়া হলো না, তখন সে তামার ঘণ্টা আর তীরধনুক নিয়ে ডুলং নদীতে গিয়ে ঝাঁপ দিয়েছিল। তো এখনো যদি কেউ তাকে ভক্তি ভরে ডাক দেয়, তো সে জল থেকে উঠে আসে, আর তামার ঘণ্টা বাজাতে বাজাতে সে আকাশ কাঁপিয়ে দিয়ে প্রচণ্ড বাঘের মতো গর্জন করে বলে, কে ডাকে আমায়? আমার সেনারা সব কোথায় গেল? জল থেকে উঠে আসবো আর মাটি ঢেকে দেবো, অর্থাৎ সেই জায়গাকার মাটি, তার যে অঞ্চলটা রাজ্য ছিল সেই জায়গাকার মাটি সে জঙ্গল আর জঙ্গলের সেনাদের দিয়ে, জঙ্গলের মানুষ দিয়ে, জঙ্গলের প্রাণীদের দিয়ে ঢেকে দেবে। তো সেই জন্য সে পাতালে অপেক্ষা করে আছে। তো সেই কথাই সে বলে, সেজন্য পাতালে আর কতদিন আমি অপেক্ষা করব, এ কথা বলে আর ঘন্টা বাজায়। তো এসব কথা কখন শোনা যায়? এসব কথা শোনা যায় ঝড় বাদলের রাতে। এই লাইনটা একটুখানি তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো বলা হয়েছে, ভজনভুক্তা অন্ধ মানুষ, হাটবারে হাটতলায় ও গল্প বলে, গান গায়। কতদিন এতোয়া ওকে ঘরে পৌঁছে দিয়েছে, কতদিন বলেছে, কি গল্পই আজ বললে দাদু, সবাই শুনছিল গো, দেখো কতগুলো 10 পয়সা পেয়েছো। তো এখানে ভজনভুক্তা যার কথা বলা হয়েছে, তো ভজনভুক্তা একজন অন্ধ মানুষ। সে হাটবারে হাটতলায় বসে বসে গল্প বলে, গান গায়, এভাবে লোকের মনোরঞ্জন করে। তো লোক তাকে কিছু পয়সা দেয় তার বদলে। তো এতোয়া অনেকদিন তাকে, সে যেহেতু অন্ধ মানুষ, অনেকদিন এতোয়া তাকে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। আর এতোয়ার সঙ্গে তার সঙ্গে পথে যে সব কথা হয়েছে এতোয়া আর ভজনভুক্তার মধ্যে, সেসব কথার মধ্যে এখানে কি বলা হয়েছে, এতোয়া বলেছে, কি গল্পই আজ বললে দাদু। অর্থাৎ কোনো দিন এতোয়ার যখন গল্পটা পছন্দ হয়, ভজনভুক্তার গল্প, তখন সে বলে যে কি গল্পই আজ বললে দাদু। সবাই হাটে যেখানে গল্প বলা হচ্ছিল, সবাই সেখানে মন দিয়ে শুনছিল, সবাই শুনছিল গো, দেখো কতগুলো 10 পয়সা পেয়েছো। অর্থাৎ এত ভালো সে গল্প বলেছে যে সবাই তাকে 10 পয়সা করে সেখানে দিয়েছে, তাই তার কাছে অনেকগুলো 10 পয়সা জমেছে। এরপরে কি বলা হয়েছে দেখো, এতোয়ারে তুই বড্ড ভালো,
এতোয়ারে তুই ছেলে বড্ড ভালো, স্কুলে যাস না, এই বড় দুঃখ। তো ভজনভুক্তা এতোয়াকে বলছে যে তুই ছেলে ভালো কিন্তু তুই স্কুলে যাস না, এইটাই আমার দুঃখ। আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে বাবুর বাড়ি, বন হতে কাঠ আনবে, স্কুলে যায় না রে। তো ভজনভুক্তা এতোয়াকে দুঃখ করে বলছে যে তাদের উপজাতি সম্প্রদায়ের ছেলে মেয়েরা গাই চড়ায়, অর্থাৎ বাবুর বাড়িতে গরু চড়ায়, বন হতে কাঠ কুড়িয়ে আনে, কিন্তু স্কুলে যায় না। অথচ এখন গ্রামে স্কুল, এখন সুযোগ সুবিধা অনেক বেশি, গ্রামে স্কুল হয়ে গেছে, তাও কেউ স্কুলে যেতে চায় না। সাঁওতাল মাস্টারটা কত ভালো, অর্থাৎ সেই গ্রামের স্কুলের যে মাস্টার, সেও একজন সাঁওতাল মাস্টার। তো সেই মাস্টারটাও কত ভালো, ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়েদের স্কুলে পাঠাও। তো সেই মাস্টার গ্রামের যারা রয়েছেন, গ্রামে বসবাসকারী, তাদেরকে সচেতন করতে ঘরে ঘরে গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে বলে আসে যে ছেলে মেয়েদের স্কুলে পাঠাও। আমাদের ঘরে ছেলে মেয়েরা পড়তে শিখবে না? তো ভজনভুক্তার দুঃখ করে বলে যে আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়তে শিখবে না, সাঁওতাল মাস্টারও হয়তো একথা বলে, তো আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না। ভজনভুক্তা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে তাদেরকে নানান রকম সুযোগ সুবিধা দেওয়া হলেও তারা পেটের জ্বালায়, অর্থাৎ খিদের জ্বালায় ছেলে মেয়েদের কাজ করতে পাঠায়, স্কুলে পাঠায় না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। তো এখানে বলা হচ্ছে ভজনভুক্তা যখন এতোয়ার বয়সী ছিল, যখন তার পাঠশালায় পড়বার বয়স ছিল, তখন তাদের জঙ্গলের ভিতর দিয়ে 4 মাইল পথ হেঁটে যেতে হতো, তবে তার পাঠশালায় তারা পৌঁছতে পারত। কিন্তু এখন সুযোগ সুবিধা অনেক বেশি। এখানে বলা হয়েছে এখন গ্রামে স্কুল, তবু অর্থাৎ এখানে সে তবু বলে থেমে যাচ্ছে, তার মনের আক্ষেপ সে আর প্রকাশ করছে না। সে বলতে চাইছে এখন গ্রামে স্কুল, তবুও ছেলে মেয়েরা স্কুলে যেতে চায় না, যা তুই ঘর যা বাঁচা। তো এতোয়া যেহেতু এতক্ষণ তাকে তার সঙ্গে রাস্তা দিয়ে আসছিল, ভজনভুক্তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে আসছিল, তো এতোয়াকে ভজনভুক্তা ওখানে থামিয়ে দিয়ে বলল, যা তুই ঘর যা বাছা, এখন আমি চলে যেতে পারবো। তো সে এখন যেখানে এসে পৌঁছেছে সেখান থেকে তার বাড়ি চলে যেতে পারবে। তো এতোয়াকে সে সেখানেই থামিয়ে দিয়ে বলে যে এখন তুই ঘর যা। তো বন্ধুরা, আশা করছি এই গল্পটা তোমরা বুঝতে পারলে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কেমন আলোচনা তোমরা শুনতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আজকে চ্যানেলে নতুন তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই।